আজকে আমরা যে বিষয়ে ভিডিও বানাবো সেটা তোমরা দেখতেই পাচ্ছ। সেটা হচ্ছে বেসিক কম্পোনেন্টস অফ এ সেন্টেন্স। একটা বাক্যের সাধারণ উপাদান কী কী হয় তার সম্পর্কে আমরা এই ভিডিওটাকে কয়েকটা পার্টে দেখব। এই একটা ভিডিওর মধ্যেই সেই পার্টগুলোকে আমি সব ইনক্লুড করে দিয়েছি। যাই হোক, সবচেয়ে প্রথমে দেখি যে আমরা বাক্যের সাধারণ উপাদানগুলি কী কী হয়। আমি একটা বাক্য লিখেছি, সি ওয়াজ রাইটিং এ লেটার ইন দি মর্নিং। আমি একটা বাক্য লিখেছি, তোমরা সবাই দেখতে পাচ্ছ, একটা সেন্টেন্স লিখেছি যে সি ওয়াজ রাইটিং এ লেটার ইন দি মর্নিং। এবার আমরা এখানে একটা দেখতে পাচ্ছি সি কথাটা লিখেছি, মানে সে সকালবেলায় একটা চিঠি লিখছে। এবার বাক্যের মধ্যে যে কাজ করে, এখানে যে কাজ করছে মানে যে কর্ম সম্পাদন করছে, সে হচ্ছে সাবজেক্ট বা কর্তা। আমরা এটাকে বলে উদ্দেশ্যও বলে থাকি। সাবজেক্টকে বাদ দিয়ে বাকি যে অংশটা পড়ে থাকে, দেখো আমরা যে লিখেছি ওয়াজ রাইটিং এ লেটার ইন দি মর্নিং, এই গোটা অংশটাকে আমরা কি বলছি? প্রেডিকেট বলছি। এই গোটা অংশটাকে আমরা কি বলছি? প্রেডিকেট। এবার এই প্রেডিকেটকে আবার আমরা কতগুলো ভাগে ভাগ করেছি। যেমন ওয়াজটা একটা আলাদা কালার করেছি, রাইটিং আলাদা কালার করেছি, লেটার আলাদা করেছি, ইন দি মর্নিং আলাদা করেছি। এর ওয়াজের তলে আমি লিখেছি মার্ক করে হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব মানে সাহায্যকারী ক্রিয়া। এই ব্যাপারটাকে আমরা পরে জেনে নেব। রাইটিং মেন ভার্ব, মূল ক্রিয়া। অবজেক্ট হচ্ছে এ লেটার। অবজেক্ট মানে কি? যার উদ্দেশ্যে সাধারণত কর্ম সম্পাদিত হয় তাকে বলা হয় অবজেক্ট। অর্থাৎ কোনো কাজ যার উদ্দেশ্য হচ্ছে, যেমন সে কি করছিল? একটা চিঠি লিখছিল, তাহলে চিঠির উদ্দেশ্যে কর্ম সম্পাদিত হচ্ছে। যেমন ছেলেরা ফুটবল খেলছে, তাহলে ফুটবলটা হচ্ছে অবজেক্ট। আমি বই পড়ছি, বইটা হচ্ছে অবজেক্ট। যে কর্ম সম্পাদন করে সে সাবজেক্ট, যার উদ্দেশ্যে কর্ম সম্পাদিত হয় সেটা হচ্ছে অবজেক্ট। এবার অবজেক্টে পড়া আরও বাকি কিছু অংশ পড়ে থাকতে পারে। এই বাকি অংশগুলোর নানান জায়গায় নানানভাবে শ্রেণী বিভাজন হয়। এইখানে যে অংশটা পড়া আছে সেটা একটা সময়কে নির্দেশ করছে। সময়কে যদি নির্দেশ করে তাহলে এই বাকি অংশটাকে তখন বলা হয় অ্যাডভার্বিয়াল। এই বাকি অংশটা কখনো কমপ্লিমেন্ট হিসেবে আসে, কখনো অ্যাডভার্বিয়াল হিসেবে আসে, কখনো মডিফায়ার হিসেবে আসে, কখনো কি হিসেবে আসে, এই ভিডিওর পরবর্তী অংশে আমরা দেখতে পাবো। তাহলে আমরা সব এখন বুঝতে পেরে গেছি সাবজেক্ট কি, প্রেডিকেট কি, প্রেডিকেটের অংশ কি কি আছে, হেল্পিং ভার্ব, মেন ভার্ব, অবজেক্ট, অ্যাডভার্বিয়াল বা কমপ্লিমেন্টও থাকতে পারে, মডিফাই থাকতে পারে, যে কোনো জিনিস থাকতে পারে। আমরা তাহলে মেন উপাদান দেখছি সাবজেক্ট, হেল্পিং ভার্ব, ভার্ব, মেন ভার্ব বা ভার্ব আর অবজেক্ট। তাহলে আমরা মনে রাখবো কি? সাবজেক্ট, তারপরে কে থাকছে? হেল্পিং ভার্ব থাকছে, তারপর থাকছে ভার্ব, তারপরে থাকছে অবজেক্ট। তারপরে কী কে থাকতে পারে? কমপ্লিমেন্ট থাকতে পারে, অ্যাডভার্বিয়াল থাকতে পারে, মডিফায়ার থাকতে পারে। সংক্ষেপে লিখলাম। এবার এই হেল্পিং ভার্ব কি, ভার্ব কি, সেটা আমরা আরও ডিটেলে জানো। ভার্ব মানে আমরা এইটুকুই জেনে রাখি, যে কাজটা সম্পাদিত হয় সেই কাজটা হচ্ছে ভার্ব। যেমন এখানে লেখা, এখানে কী হচ্ছে? সে লিখছিল, তাহলে লেখাটা হচ্ছে একটা কাজ। সে চলছিল বা সে চলছে, সে খাচ্ছে, তুমি যাচ্ছ, এগুলো সমস্ত কিছুই কি? যাওয়া, খাওয়া, খেলা, এগুলো সমস্ত কিছু হচ্ছে ক্রিয়া। হেল্পিং ভার্ব কি সেটা আমরা আবার আরও ডিটেলে নেক্সট ভিডিওতে জানব। যখন আমরা হেল্পিং ভার্ব এবং অক্সিলারি ভার্ব সম্পর্কে আলোচনা করব, তখন আমরা হেল্পিং ভার্ব সম্পর্কে বিস্তারিতভাবে জানব যে এর কাজ কি। ওকে, এবার আমরা বাক্যের উপাদান সমূহগুলিকে বিস্তৃতভাবে জানব। সবচেয়ে প্রথমে জানি আমরা সাবজেক্টের ব্যাপারে। সাবজেক্ট কি না, ডেফিনেশন হচ্ছে ইন জেনারেল দি সাবজেক্ট রেফার্স টু দি পার্ট অফ দ্য সেন্টেন্স দ্যাট টেলস হু অর হোয়াট দ্য সেন্টেন্স ইজ অ্যাবাউট। দি সাবজেক্ট ইজ এ নাউন, প্রোনাউন অর নাউন ফ্রেজ। সাধারণত বলতে বাক্যের সেই অংশকে বোঝায় যে অংশটি বলে
কে বা কি বাক্যের কর্মটি সম্পাদন করছে। তাহলে চলতি ভাষায় বলতে গেলে আমরা কি বলবো, যে কোনো একটা কাজ বাক্যের মধ্যে কে করছে সেটাই সহজ সরল ভাষায় হচ্ছে সাবজেক্ট। কর্তা কি কি হতে পারে, নাউন, প্রোনাউন বা নাউন ফ্রেজ হতে পারে। এখানে আমরা 3টে বাক্য লিখেছি। একটা লিখেছি রাম ইজ ইটিং, এখানে রাম খাচ্ছে, রাম হলো কর্তা। সি ইজ ডান্সিং, সে নাচ করছে, তাহলে সি হচ্ছে কর্তা। আর একটা লিখেছি দি ব্ল্যাক ডগ ইজ স্লিপিং, এখানে ব্ল্যাক ডগটা কি না, ব্ল্যাক ডগ হচ্ছে কর্তা। এখানটাতে আমরা দেখতে পাচ্ছি একটা নাউনকে আমরা কর্তা হিসেবে ব্যবহার করেছি, রাম একজনের নাম, নাউন। সি প্রোনাউন, আমরা এখানে প্রোনাউনকেও কর্তা হিসেবে ব্যবহার করতে পারি। আর আমরা আবার কি বলেছি, এটা নাউন ফ্রেজকেও ব্যবহার করা যায়। দি ব্ল্যাক ডগ এটা একটা নাউন ফ্রেজ। তাহলে আমরা কর্তা হিসাবে নাউনকেও ব্যবহার করতে পারি, প্রোনাউনকেও ব্যবহার করতে পারি, আবার নাউন ফ্রেজকেও ব্যবহার করতে পারি। এরপর আমরা জেনে নিই যে কর্তা কয় প্রকারের হয়। দেয়ার আর এ ফিউ ডিফারেন্ট টাইপস অফ সাবজেক্ট, বেশ কয়েক ধরনের কর্তা আছে। সেটাকে আমরা সিম্পল 3টে ক্যাটাগরিতে ভাগ করেছি। একটা হচ্ছে সিম্পল সাবজেক্ট। সিম্পল সাবজেক্ট কি, সিম্পল সাবজেক্ট ইজ জাস্ট ওয়ান ওয়ার্ড উইদাউট এনি মডিফায়ার, শুধু একটাই শব্দ থাকবে যাতে কোনো মডিফায়ার ব্যবহার হবে না। ইউজুয়ালি এ নাউন অর প্রোনাউন, সাধারণত সেটা একটা নাউন কি প্রোনাউন হবে। সিম্পল সাবজেক্টের এক্সাম্পল হিসেবে আমরা এখানে লিখেছি কেট ইজ এ থিন গার্ল, এই যে কেট একজনের নাম বোঝায়, এটা নাউন। এরপরে আসছি কি, এই কমপ্লিট সাবজেক্ট। এই কমপ্লিট সাবজেক্ট ইজ দ্য সিম্পল সাবজেক্ট প্লাস অল মডিফায়ার। যখন একটা সিম্পল সাবজেক্টের সাথে মডিফায়ার যুক্ত থাকে তখন তাকে বলা হয় কমপ্লিট সাবজেক্ট। যেমন তার এক্সাম্পল হিসেবে দিচ্ছি, জেফারিজ পোয়েম অ্যাবাউট হিজ মাদার মেড দ্য ক্লাস ক্রাই। জেফারির তার মা সম্পর্কিত কবিতা পুরো শ্রেণীকক্ষকে কান্দিয়েছিল আর কি। তাহলে এই যে জেফারিজ পোয়েম অ্যাবাউট হিজ মাদার, এই যে পুরো কথাটা আমরা লিখেছি, সেটা হচ্ছে কমপ্লিট সাবজেক্টের উদাহরণ। এরপরে কি দিয়েছি দেখো, কম্পাউন্ড সাবজেক্ট। কম্পাউন্ড সাবজেক্ট ইজ মেড আপ অফ মোর দেন ওয়ান সাবজেক্ট এলিমেন্ট। কম্পাউন্ড সাবজেক্টে কি থাকে, একটার বেশি সাবজেক্ট এলিমেন্ট থাকে। এটাতে যেমন আমরা দেখতে পেয়েছিলাম সিম্পল সাবজেক্টে একটা নাউন ব্যবহৃত হয়েছিল কেট, এখানে একটা নাউন ফ্রেজ ব্যবহার হয়েছে জেফারিজ পোয়েম অ্যাবাউট হিজ মাদার। কিন্তু এখানে একাধিক এলিমেন্ট থাকবে, সেটা কি হতে পারে, দুটো নাউন হতে পারে, একটা নাউন একটা প্রোনাউন হতে পারে, একটা নাউন ফ্রেজের সাথে একটা নাউন হতে পারে, বা দুটো নাউনও হতে পারে। জাস্ট ফর এক্সাম্পল এখানে দুটো নাউন ব্যবহার করেছে, পল অ্যান্ড টমি, দুজনের নাম ব্যবহার করা হয়েছে। এখানে দুটো সিম্পল সাবজেক্ট আছে দেখতে পাচ্ছি। তাহলে পল অ্যান্ড টমি জয়েন্ট দ্য সকার টিম অ্যাট দি সেম টাইম। তাহলে এখানে কর্তাতে আমরা একটা দেখতে পেলাম, পল একজনের নাম আর টমি আর একজনের নাম। এখানে দুটো আমরা নাউনকে ব্যবহার করেছি এবং দুটোই সিম্পল সাবজেক্ট। তাহলে দুটো সিম্পল সাবজেক্ট বা একটা নাউন তার সঙ্গে একটা নাউন ফ্রেজ বা একটা প্রোনাউনের সঙ্গে নাউন ফ্রেজ, এই ধরনের জিনিস মিলেমিশে তৈরি হবে আমাদের কম্পাউন্ড সাবজেক্ট। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ সাবজেক্ট কি এবং সাবজেক্টের শ্রেণী বিভাজনটা কিভাবে হয়ে থাকে। এবার আমরা জানবো প্রেডিকেটের ব্যাপারে। প্রেডিকেট কি সেই ব্যাপারটা আমাদেরকে বুঝতে হবে। ডেফিনেশনটা দেখি, এক্সক্লুডিং দি সাবজেক্ট, যদি সাবজেক্টকে বাদ দেওয়া হয়, এভরিথিং ইন এ সেন্টেন্স ইজ আন্ডার প্রেডিকেট। যদি সাবজেক্টকে বাদ দেওয়া হয় তাহলে বাক্যের যা পড়ে থাকে সবকিছুই প্রেডিকেটের অন্তর্গত। যেমন এখানে একটা আমি এক্সাম্পল দিয়েছি, রতন র্যান ডাউন দ্য স্ট্রিট। রতন হলো কর্তা, সাবজেক্ট, কারণ রতনের দ্বারা কর্ম সম্পাদিত হচ্ছে। এবার রতনকে বাদ দিয়ে বাকি যা অংশ পড়ে রইল, র্যান ডাউন দ্য স্ট্রিট, এটা গোটাটাই হচ্ছে প্রেডিকেট, সাবজেক্ট এবং প্রেডিকেট। এবার আবার প্রেডিকেটেরও কিছু
শ্রেণী বিভাজন আছে, সেগুলো সম্পর্কে আমরা একটু ডিটেল জানি। দেয়ার আর 3 টাইপস অফ পেডিকেটস। পেডিকেটের 3 ধরনের ভাগ আছে। আমরা যত রকম পেডিকেট পাই সেগুলোকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। সিম্পল পেডিকেট, দি ভার্ব অ্যালোন ইজ দি সিম্পল পেডিকেট। সিম্পল পেডিকেট কাকে বলছে? না, শুধুমাত্র ভাব থাকবে। কিরকম? এখানে আমরা এক্সাম্পল দেখছি, হ্যারি ক্রাইড, হ্যারি কাঁদছিল। এখানে শুধুমাত্র একটা ভাব যুক্ত আছে কর্তার সাথে, অন্য কোনো কিছুকে কিন্তু আমরা এখানে যুক্ত থাকতে দেখছি না। এই ধরনের ক্রিয়াগুলোকে সিম্পল পেডিকেটের মধ্যে দেওয়া হয়। এরপরে কি আছে না, কমপ্লিট পেডিকেট। কমপ্লিট পেডিকেট কাকে বলে? দি ভার্ব উইথ অল আদার ওয়ার্ডস মেক আপ এ কমপ্লিট পেডিকেট। ভার্বের সাথে অন্যান্য শব্দ যুক্ত থাকলে একটা কমপ্লিট পেডিকেট তৈরি হয়। কিরকম? দি মাউস স্লোলি র্যান টুয়ার্ডস দ্য ফুড। আমরা এই যে অংশটা দেখতে পাচ্ছি, এইখানটাতে শুধু ক্রিয়া নেই। এই যে রান শুধু ক্রিয়া তা কিন্তু নয়, ক্রিয়ার সাথে সাথে আমরা এখানে দেখছি অ্যাডভার্ব আছে, আরও পরবর্তী অনেক কিছু অংশ যুক্ত রয়েছে, অ্যাডভার্বিয়াল যুক্ত রয়েছে, অনেক কিছু যুক্ত রয়েছে। এই যে একটা ক্রিয়ার সাথে তার ভাবকে সম্পূর্ণ করার জন্য আরো অন্যান্য শব্দ যখন যুক্ত থাকে তখন সেটাকে বলা হচ্ছে কমপ্লিট পেডিকেট। তারপরে কি আসছে না, কম্পাউন্ড পেডিকেট। দি কম্পাউন্ড পেডিকেট কনসিস্ট অফ 2 ডিফারেন্ট অ্যাকশনস। কম্পাউন্ড পেডিকেট কি না, কম্পাউন্ড পেডিকেটের ক্ষেত্রে দুটো আলাদা আলাদা কাজ সম্পাদিত হবে। সি সাবজেক্ট হয়ে গেল। এখানে আমরা ব্লু কালারে লিখেছি লাফ অ্যাট দ্য ডগস, কুকুরটার কৌশল দেখে হেসেছিল। অ্যান্ড ডিসাইডেড টু অ্যাডপ্ট হিম, এবং সিদ্ধান্ত নিয়েছিল তাকে দত্তক করা। তাহলে এখানে দুটো কাজ, একটা হচ্ছে এইখানটাতে একটা ফার্স্ট অ্যাকশন সম্পাদিত হচ্ছে, প্রথম কাজ সম্পাদিত হচ্ছে, আর এখানে একটা সেকেন্ড অ্যাকশন সম্পাদিত হচ্ছে। তাহলে যদি একটা বাক্যে যে প্রেডিকেট আছে সেই প্রেডিকেটে দুটো আলাদা আলাদা কাজ সম্পাদিত হয়, দুটো বেশিও হতে পারে, কমপক্ষে দুটো যদি আলাদা আলাদা কাজ সম্পাদিত হয়, তাহলে সেই ধরনের প্রেডিকেটকে বলা হয় কম্পাউন্ড পেডিকেট। এবার আমরা জানব অবজেক্টের ব্যাপারে। অবজেক্ট কি, একটু ডেফিনেশনটা দেখি। অবজেক্টস আর নাউন্স, প্রোনাউন্স আর নাউন ফ্রেজেস। অবজেক্ট কে হতে পারে? নাউন হতে পারে, প্রোনাউনও হতে পারে, নাউন ফ্রেজও হতে পারে, দ্যাট আর ইনক্লুডেড ইন দি পেডিকেট। পেডিকেটের মধ্যে যেগুলো যুক্ত থাকে। দে আর থিংস বিং অ্যাক্টেড আপন বাই দি ভার্ব। অর্থাৎ যাদের উপর ক্রিয়া সম্পাদিত হয়, যাদের উদ্দেশ্যে ক্রিয়া সম্পাদিত হয়। যেমন একটা উদাহরণ দেওয়া আছে, রতন পারচেজ দি গিফট। রতন হচ্ছে কর্তা, কর্ম সম্পাদন করছে, এটা হচ্ছে ক্রিয়া। আর যার উদ্দেশ্য কর্ম সম্পাদিত হচ্ছে সেটা হচ্ছে অবজেক্ট। অর্থাৎ যার উদ্দেশ্য কর্ম সম্পাদিত হবে সেটা আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে অবজেক্ট। এবার অবজেক্টকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট অবজেক্টের ডেফিনেশন একটু যায়, ইট ইজ দি থিং বিং অ্যাক্টেড আপন। যে বস্তুর উপর আমরা কোনো কাজ করে থাকি সেটাই হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। যেমন উদাহরণস্বরূপ এখানে বলা যেতে পারে, দি গিফট ইজ দ্য থিং পারচেজ বাই রতন। গিফট হচ্ছে সেই জিনিসটা যেটা রতন কিনেছিল। আগের উদাহরণটা টেনে আমরা বললাম যে গিফটটা হচ্ছে সেই বস্তু যেটা রতন কিনেছিল। তাহলে কি না, গিফটের উপরে আমাদের কর্মটা সম্পাদিত হয়েছে, অর্থাৎ ডাইরেক্ট অবজেক্ট এখানে হচ্ছে গিফট। এরপরে কি না, এরপরে আমরা আসছি ইনডাইরেক্ট অবজেক্টে। ইনডাইরেক্ট অবজেক্ট কি, ইট ইজ অলসো পসিবল টু হ্যাভ অ্যান ইনডাইরেক্ট অবজেক্ট। ইনডাইরেক্ট অবজেক্ট হওয়া সম্ভব, দ্যাট ইনক্লুডস মোর ইনফরমেশন, যেটা আরো বেশি করে তথ্য দেয়। কি সম্পর্কে দেয় না, অ্যাবাউট দ্য পার্সন অর থিং টুয়ার্ডস হুইচ অ্যাকশন ইজ ডাইরেক্ট।
কোনো ব্যক্তি বা বস্তু যেটার প্রতি কর্ম সম্পাদিত হয়েছে তার ব্যাপারে আরো বেশি করে তথ্য দেয় আমাদের ইনডাইরেক্ট অবজেক্ট। ইনডাইরেক্ট অবজেক্ট সাধারণত কোনো মানুষকে রেফার করে। আমাদের এটা মনে রাখতে হবে, চেনবার উপায় ইনডাইরেক্ট অবজেক্ট কোনো মানুষকে রেফার করবে, আর ডাইরেক্ট অবজেক্ট কোনো বস্তুকে রেফার করবে, সাধারণত কোনো বস্তুকে রেফার করবে। আর ইনডাইরেক্ট অবজেক্ট সবসময় কাকে রেফার করবে? কোনো মানুষকে রেফার করবে। যেমন এখানে লিখেছি কি, সুজান বট হিম এ গিফট। এখানে আমরা হিম কথাটা লিখেছি না, এটা ভার্ব। এখানে হিম হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, দি গিফট হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। আবার এখানে লিখেছি সি রোড দেম এ লং লেটার, এটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, আর এ লং লেটার হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। দি ম্যান গেভ হার অ্যান আলটিমেটাম, হার এটা কি ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে অবজেক্ট দু ধরনের হয়, ডাইরেক্ট অবজেক্ট আর ইনডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট অবজেক্ট সাধারণত মানুষকে বোঝায়, আর একটু ভুল বললাম, ইনডাইরেক্ট অবজেক্ট সাধারণত মানুষকে বোঝায়, ডাইরেক্ট অবজেক্ট সাধারণত কোনো বস্তুকে বোঝায়। আমরা একটু আগে সাবজেক্ট, অবজেক্ট, প্রেডিকেট এইসব ব্যাপারগুলো সম্পর্কে আলোচনা করলাম। এবার অবজেক্টের পরেও আরো কিছু জিনিস আমাদেরকে জানতে হবে যেগুলো বাক্যের অংশ। এবার আমরা যেটা ব্যাপারে জানবো সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কি? কমপ্লিমেন্ট হচ্ছে, একটু ডেফিনেশনটা পড়লেই বুঝতে পারবো, ইন প্রেডিকেটস দ্যাট ইউজ লিঙ্কিং ভার্বস রাদার দেন অ্যাকশন ভার্বস, আইটেম ফলোইং the verb are known as complement. Complements modify the subject by describing it further. কি না ব্যাপারটা আমাদের একটু বুঝতে হবে। যেমন এটা আমরা জুম করি এক্সাম্পলগুলোকে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এইখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা এক্সাম্পল দিয়েছি, আই অ্যাম এ টিচার। এইখানে এই এক্সাম্পলটাই এই টিচার কিন্তু অবজেক্ট নয়, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। কারণ কি, অ্যাম একটা লিঙ্কিং ভার্ব, অ্যাম হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব। এখানে অ্যাম হচ্ছে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরে যদি কোনো নাউন থাকে তাহলে সেটা জেনারেলি অবজেক্ট না হয়ে কমপ্লিমেন্ট হয়ে যায়। দি ক্যাট ওয়াজ দি লেজিয়েস্ট ক্যাট, ওয়াজ ঠিক একই জিনিস, এটাও লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরে যে অংশটা রইবে সেটা যদি কোনো বস্তুকে বোঝায় বা গুণকে বোঝায় বা তার উপর যদি কর্ম সম্পাদিত হয়, তাহলে এটাকে আমরা বলবো কমপ্লিমেন্ট। দি ওম্যান সিনস, সিনসও এখানে একটা লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরে যে স্মার্ট কথাটা রয়েছে এটাও কিন্তু কমপ্লিমেন্ট, অবজেক্ট না। এইসব এবার আমরা একটু জুম আউট করছি, তোমাদেরকে আরো ডিটেলে বলছি। এবার দেখো, এখানে বলা হয়েছে কি, ইন দিস কেসেস ওয়ার্ডস ফলোইং দি লিঙ্কিং ভার্ব ডেসক্রাইব দি সাবজেক্ট। যে শব্দগুলো, এই যে শব্দগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, এই সমস্ত শব্দগুলো লিঙ্কিং ভার্বে পড়ে আছে এবং যে কর্তা আছে তাকে বর্ণনা করছে। তারা নাউনও হতে পারে, নাউন ফ্রেজও হতে পারে, অথবা অ্যাডজেক্টিভও হতে পারে। তাহলে আমাদের মনে রাখতে হবে যে অ্যাকশন ভার্বের পরে
নাউন ফ্রেজ এই সমস্ত জিনিসগুলো থাকলে সেই বা প্রোনাউন থাকলে সেইগুলো হয় কি অবজেক্ট। আর লিঙ্কিং ভার্বের পরে যদি কোনো নাউন থাকে, লিঙ্কিং ভার্ব এই যে অ্যাম একটু আগে বললাম, লিঙ্কিং ভার্বের পরে যদি নাউন ফ্রেজ বা অ্যাডজেক্টিভ থাকে তাহলে সেক্ষেত্রে সেগুলোকে কিন্তু আমরা কমপ্লিমেন্ট করব। ঠিক আছে, সেগুলোকে কিন্তু আমরা অবজেক্ট বলবো না। এখানে অনেকেই কনফিউজ হয় যে কমপ্লিমেন্ট অবজেক্ট, কোনটাকে অবজেক্ট বলবো কোনটাকে সাবজেক্ট বলবো, কমপ্লিমেন্টের সঙ্গে অবজেক্টকে আমরা অনেক সময় গুলিয়ে ফেলি। আমাদের মাথায় রাখতে হবে অ্যাকশন ভার্বের পরে বসে অবজেক্ট, আর লিঙ্কিং ভার্বের পরে বসে কমপ্লিমেন্ট। আমাদেরকে এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, আমরা যখন ভার্ব সম্পর্কে আরো ডিটেল পড়বো তখন লিঙ্কিং ভার্ব এর ব্যাপারে আরো ডিটেলে জানতে পারবো। এখন সহজ কথায় যদি লিঙ্কিং ভার্ব সম্পর্কে জানতে হয় তাহলে একটু ব্যাপারটা বলে রাখি। যে সমস্ত ভার্বগুলো হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার হয়, যে সমস্ত শব্দগুলো হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার হয়, সেইগুলো যদি ভার্ব হিসেবে ব্যবহার হতে শুরু করে, অর্থাৎ নিজের অর্থ প্রকাশ করে ভার্ব হিসেবে ব্যবহৃত হতে শুরু করে, তখন সেগুলো কিন্তু লিঙ্কিং ভার্বে পরিণত হয়ে যায়। জাস্ট ফর এক্সাম্পল আমি একটা দিচ্ছি, আমি লিখলাম আই ওয়াজ ইটিং। এই যে এখানে ওয়াজ কথাটা আছে, এখানে ওয়াজ কথাটা কিন্তু নিজে অর্থ প্রকাশ করছে না। আমি ছিলাম, খাচ্ছিলাম এরকম কিন্তু আমরা বলি না। এই গোটা কথাটার অর্থই কিন্তু হচ্ছে আমি খাচ্ছিলাম। এইখানে এই যে ওয়াজ কথাটা আমরা দেখতে পাচ্ছি, এই ওয়াজ কথাটা আমরা দেখতে পাচ্ছি, এই ওয়াজ কথাটা কিন্তু এখানে হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। এখানে ওয়াজ কথাটা কিন্তু হেল্পিং ভার্ব হিসেবে আমরা ব্যবহার করেছি। কিন্তু আমি যদি একটা এক্সাম্পল দিই, হি ওয়াজ এ থিফ। এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াজ কথাটা নিজের অর্থ প্রকাশ করছে, সে ছিল একজন চোর, তাই তো? এখানে নিজের অর্থ প্রকাশ যদি করে, এই সমস্ত শব্দ যেগুলো হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয় সে সমস্ত শব্দ যদি নিজের অর্থ প্রকাশ করে তখন সেটা লিঙ্কিং ভার্বে পরিণত হয়ে যায়। এটা কিন্তু হেল্পিং ভার্ব না, এই ক্ষেত্রে কিন্তু ওয়াজটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। ঠিক আছে, এবার লিঙ্কিং ভার্বের পরে যা বসবে সেটা হয়ে যাবে কমপ্লিমেন্ট। তাহলে হি ওয়াজ এ থিফ, এ থিফ এখানে কিন্তু কমপ্লিমেন্ট, এ থিফ এখানে কিন্তু কমপ্লিমেন্ট। আমাদেরকে মনে রাখতে হবে এ থিফ এখানে কিন্তু আমরা কমপ্লিমেন্ট হিসেবে ধরে নেব। এরপরে আমরা আসছি মডিফায়ার। মডিফায়ার কি? Modifiers are those words or phrases that describe parts of the sentence by adding additional information. Modifier হচ্ছে সেই সমস্ত শব্দ, যে সমস্ত শব্দ বা ফ্রেজ বাক্যের কোনো একটা অংশের মধ্যে থেকে বাক্যটা সেই অংশটাকে বর্ণনা করে। যেমন অ্যাডজেক্টিভ মডিফাই নাউন অ্যান্ড প্রোনাউন। অ্যাডজেক্টিভ কি করে? নাউন এবং প্রোনাউনকে, হোয়াইল অ্যাডভার্ব মডিফাই ভার্ব। আর অ্যাডভার্ব কি করে? ভার্বকে মডিফাই করে, মানে ভার্বের দোষ গুণ অবস্থা এগুলো বোঝায়। আর অ্যাডজেক্টিভ কি বোঝায়? নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা। আর অ্যাডভার্ব জেনারেলি ভার্বেরও বোঝাতে পারে, আবার তার সাথে অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের অন্য অ্যাডভার্বেরও অবস্থা ও দোষ গুণকে বোঝাতে পারে। তাহলে অ্যাডভার্ব মডিফাই করে ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বকে, আর অ্যাডজেক্টিভ মডিফাই করে নাউন বা প্রোনাউনকে। এই সমস্ত এই যে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এগুলো হচ্ছে মডিফায়ার। একে যেমন এখানে নিজে একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে। আমরা এখানে লিখেছি দি ব্লু বোট স্যাঙ্ক। এখানে যে বোট কথাটা আছে, বোট একটা নাউন, এখানে ব্লু কিন্তু একটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। বোটের রং হচ্ছে ব্লু, বোটকে মডিফাই করছে কে? আমাদের ব্লু কথাটা বোটকে মডিফাই করছে।
আমরা দেখতে পাচ্ছি এই যে বোটকে মডিফাই করছে ব্লু কথাটা। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি দি বোট স্লোলি স্যাঙ্ক, ধীরে ধীরে ডুবে গেল, ধীরে ধীরে ডুবে গেছিল। এই যে ডুবে যাওয়া একে মডিফাই করছে কি স্লোলি কথাটা, অর্থাৎ এই অ্যাডভার্বটা। ইন দি ফার্স্ট এক্সাম্পল অ্যাডজেক্টিভ মডিফাইজ দি সাবজেক্ট। প্রথম উদাহরণে আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্টকে মডিফাই করছে একটা অ্যাডজেক্টিভ। আর দ্বিতীয় উদাহরণে দেখতে পাচ্ছি একটা অ্যাডভার্ব সিম্পল প্রেডিকেটকে মডিফাই করছে। সিম্পল প্রেডিকেট একটু আগে আমরা বললাম, যদি কোনো বাক্যে শুধুমাত্র ভার্বটাই থেকে থাকে আর ভার্বের পরে বাকি কিছু না থাকে, তখন সেটা সিম্পল প্রেডিকেট হয়। আমরা একটু আগে আলোচনা করেছি। তাহলে সিম্পল প্রেডিকেট বা ভার্বকে এখানে মডিফাই করছে স্লোলি শব্দটা, এটা অ্যাডভার্ব। তাহলে আমরা সহজ কথায় মনে রাখবো মডিফায়ার কারা কারা না, অ্যাডভার্ব হচ্ছে মডিফায়ার আর অ্যাডজেক্টিভ হচ্ছে মডিফায়ার। ঠিক আছে, অ্যাডজেক্টিভ কাকে কাকে মডিফাই করে, নাউন প্রোনাউনকে, আর অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করতে পারে, ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বকে। এরপরে আমরা চলে আসছি অ্যাডভার্বিয়ালে। আমরা অনেকেই কনফিউজ হই অ্যাডভার্ব আর অ্যাডভার্বিয়ালের মধ্যে আমরা গুলিয়ে ফেলি। অ্যাডভার্ব এবং অ্যাডভার্বিয়াল কিন্তু একই জিনিস নয়, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, অ্যাডভার্ব এবং অ্যাডভার্বিয়ালের মধ্যে পার্থক্য আছে। এবার আমরা অ্যাডভার্বিয়ালের ব্যাপারে একটু ডিটেলে জানি। এখানে কি বলছে, নট অল মডিফায়ার আর সিঙ্গেল ওয়ার্ডস। সমস্ত মডিফায়ার যে একটা সিঙ্গেল ওয়ার্ড হবে তার কিন্তু কোনো মানে নেই। যেমন আগেরগুলোতে ব্লু, স্লোলি সিঙ্গেল ওয়ার্ড ছিল, মডিফায়ার ছিল, কিন্তু সবসময় যে একটা মডিফায়ার সিঙ্গেল ওয়ার্ডই হবে এরকম কোনো মানে নেই। সামটাইমস দে আর গ্রুপস অফ ওয়ার্ডস, কখনো কখনো সেগুলো একদল শব্দও হতে পারে। দ্যাট ওয়ার্ক টুগেদার, যেগুলো একসাথে কাজ করে। When these words are in the predicate, যেমন এই সমস্ত শব্দগুলো প্রেডিকেটে থাকে, অ্যান্ড এক্সপ্লেন আর বোঝায় হাউ কিভাবে, হোয়েন কখন, হোয়ার কোথায়, অর হোয়াই অথবা কেন, দি অ্যাকশন ওয়াজ পারফর্মড কাজটা সম্পাদিত হয়েছিল, দে আর নোন অ্যাজ অ্যাডভার্ব, তখন তাদেরকে আমরা অ্যাডভার্বিয়াল বলে থাকি। যেমন সি এক্সারসাইজড ইন দি মর্নিং, ইন দি মর্নিং সে সকালবেলায় ব্যায়াম করছে। দি বয় রিচ আউট টু দি টিচার ফর হেল্প। এই যে আমরা দেখতে পাচ্ছি আমরা রিচ আউট, এই যে ভার্ব, এই ভার্বটাকে মডিফাই করছে কি টু দ্য টিচার ফর হেল্প। এই গোটা অংশটাই কিন্তু আমরা অ্যাডভার্বিয়াল হিসাবে ধরে নেব।